একাদশ শ্রেণীর সায়েন্স স্ট্রিমের প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের জন্য ফিজিক্সের মেকানিক্সের প্রথম অধ্যায় নিউটনের গতিসূত্র সেই অধ্যায়টা একটু আজকে পড়াবো। তার একটা পার্ট আজকে আমরা পড়াবো। আমি আজকে পড়ানোর মধ্যে যে অংশটুকু রাখছি সেগুলো একটু আমি ফার্স্টে বলে নিই, তারপর আমরা পড়াটা শুরু করব। দেখো, আমরা আজকে যেগুলো পড়বো সেটা হচ্ছে আমরা প্রথম গতিসূত্র পড়ব এবং সেই সূত্র থেকে পদার্থের জার্য ধর্ম, বলের সংজ্ঞা, জড়ত্বীয় এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, এই তিনটে বিষয় প্রথম সূত্র থেকে জানবো। দ্বিতীয় গতিসূত্র জানবো, সেখান থেকে আমরা বলের পরিমাপ কি করে করা হয় সেই সমীকরণটা জানবো এবং সেই সমীকরণের সাহায্যে বিভিন্ন পদ্ধতিতে বলের একক এবং তাদের মধ্যে সম্পর্ক সেই বিষয় সম্পর্কে জানবো। এবং সম্পূর্ণ নতুন একটি বিষয় যেটা তোমরা আগে কখনো পড়োনি, সেটা হচ্ছে বলের ঘাত এবং ঘাত বল সম্পর্কে আজকে আমরা একটু পড়াশুনো করব। তা আমরা একটুখানি প্রিভিয়াস যে কনসেপ্ট আমাদের সেইটা মনে করিয়ে নিই। আমরা ক্লাস 9-এ মেকানিক্সে নিউটনের গতিসূত্র পড়েছিলাম। সেইখানে কিন্তু এই জিনিসগুলো মোটামুটি অল্পের ওপর আলোচনা করা ছিল। এখানে আমরা আরেকটু ডিটেলসে পুরনো পড়াগুলোই একটু পড়ে নেব। তা আমরা একটু শুরু করি, চলো। দেখো, ফার্স্টেই আমি প্রথম গতিসূত্রটা একটু বলে দিই। সূত্রের বিবৃতিটা কি ছিল? বিবৃতি কি না, বলা হচ্ছে যে কোনো বস্তুতে যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে সেই বস্তুর গতিবেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থিরই থেকে যাবে এবং গতিশীল বস্তু একই দিকে একই পরিমাণ বেগ নিয়ে গতিশীল থাকবে। এইটা হচ্ছে এর বিবৃতি। আরেকবার বলি, কোনো বস্তুর উপর বাহ্যিক কোনো বল অর্থাৎ বাইরে থেকে কোনো বল যদি না দেওয়া হয় তাহলে সেই বস্তুর গতিবেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে একই দিকে গতিশীল থাকবে। এইটাই হচ্ছে প্রথম সূত্র। এই সূত্র থেকে মূলত আমরা দুটো জিনিস সম্পর্কে জ্ঞান লাভ করি। কি কি সেগুলো? এক হচ্ছে বস্তুর জাড্য ধর্ম অর্থাৎ ইনার্শিয়া প্রপার্টি অফ ম্যাটার, এবং বল কি, ফোর্সের যে কনসেপ্টটা, ফোর্সের যে ডেফিনেশনটা, বলের সংজ্ঞা, সেইটা আমরা প্রথম সূত্র থেকে জেনে নিতে পারি। তা আমরা সেগুলো একটু জানার চেষ্টা করি। কি জাড্য ধর্ম? দেখো, পদার্থের যে কোনো পদার্থের নিজের মধ্যে এমন একটি ধর্ম বর্তমান আছে যে ধর্মের জন্য সে তার গতি অবস্থা পরিবর্তনের বিরুদ্ধে বাধা দেয়। অর্থাৎ একটা স্থির বস্তু সে সবসময় স্থিরই থাকার চেষ্টা করে, তাকে স্থির অবস্থা থেকে গতিশীল করতে বাধা দেয় যে ধর্মের সাহায্যে। আবার উল্টো দিক থেকে একটা গতিশীল বস্তু সে সবসময় গতিশীলই থাকার চেষ্টা করে, অর্থাৎ যে ধর্মের জন্য গতিশীল বস্তুটি তার গতিটাকে পরিবর্তনের বিরুদ্ধে বাধা দিচ্ছে, এই ধর্মটাকে আমরা বলছি জাড্য ধর্ম। তোমরা প্র্যাকটিক্যালি একটু কতগুলো এক্সাম্পল নিলেই বুঝতে পারবে যে সত্যি এটা হয়। তোমরা নিজেরা প্রত্যেকেই সাইকেল চালাও, একটুখানি ভেবে দেখো, যখন সাইকেলটা মুভ করছে অর্থাৎ সাইকেল চালাচ্ছ, তুমি কিন্তু হঠাৎ করে চাইলেই সাইকেলটাকে দাঁড় করিয়ে দিতে পারো না। তার জন্য তোমাকে বাইরে থেকে কিন্তু একটা গতির বিরুদ্ধে বল দিতে হয়। কি করে সেই বলটা দাও? ব্রেক করে তোমরা সেই বলটা দিচ্ছ, অর্থাৎ সে কিন্তু তার গতীয় ধর্মটাকে বজায় রাখার চেষ্টা করছে। তোমরা যদি ব্রেক না করতে বা তার গতির বিরুদ্ধে যদি কোনো বল না থাকে তাহলে কিন্তু সাইকেল আজীবনকালই চলতে থাকবে। এই যে ধর্মটা, বা ধরো একটা স্থির বস্তু, ধরো একটা ইটের টুকরো কোথাও পড়ে আছে, আমরা যদি এক্সটার্নাল কোনো ফোর্স না দিয়ে, বাহ্যিক কোনো বল না দিয়ে সেই টুকরোটাকে সরানোর চেষ্টা করি তাহলে কিন্তু সেই ইটের টুকরোটা আজীবনকাল সেখানেই পড়ে থাকবে। এই যে প্রপার্টি, এটাই হচ্ছে জাড্য ধর্ম। তো জাড্য ধর্মকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা গতিজাড্য। এগুলো তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, এক্স্যাক্টলি এই জিনিসগুলোই পড়েছিলে। আরেকবার একটু মনে করে নাও। স্থিতিজাড্য নাম থেকেই বুঝতে পারছো যে জাড্য ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, সেটা হচ্ছে স্থিতিজাড্য।
আবার গতিজাড্য কি, যে জাড্য ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়, সেটা হচ্ছে গতিজাড্য। এগুলো তোমাদের ক্লাস 9-এ পড়ানো হয়েছে। কতগুলো এক্সাম্পল ছিল, আমি একটা দুটো করে বলি, তার মধ্যে ক্লাস 9-এ অনেক আলোচনা হয়েছে। আবার এখানে যেহেতু পড়তে হবে সেই কারণে বলছি। স্থিতিজাড্যের এক্সাম্পল হিসেবে আমরা যেটা বলতে পারি যে একটা কার্ডবোর্ড নিয়ে, গ্লাস নিয়ে এবং একটা ক্যারামের গুটি নিয়ে যে এক্সপেরিমেন্টটা করা হয়, যেটা তোমাদের ক্লাস 9-এ নিশ্চয়ই শেখানো হয়েছে, কি একটা গ্লাসের ওপর একটা শক্ত পাতলা কার্ডবোর্ড নিয়ে একটা ছোট্ট তোমার ক্যারামের গুটি রাখতে হবে, দিয়ে আলতো করে কার্ডবোর্ডটাকে আঙুলের টোকা দিলে দেখা যাবে কার্ডবোর্ড সরে গেল, আর কার্ডবোর্ডের ওপর যে ক্যারামের গুটিটা ছিল সেটা গ্লাসের মধ্যে পড়ে গেল। তার কারণটা কি, যেহেতু ক্যারামের গুটিটা স্থিতিজাড্য ধর্মের জন্য স্থিরই থাকতে চাইছে, তার ফলে কার্ডবোর্ডে বল প্রয়োগ করায় সে গতিশীল হয়ে গেল, কিন্তু ক্যারামের গুটি গতিশীল হলো না, সে স্থির থেকে গেল এবং সে তখন কার্ডবোর্ড সরে যাওয়ার পর সে গ্লাসের মধ্যে পড়ে গেল। এইটা একটা এক্সাম্পল ছিল। আবার সেই বাসের আরোহী দিয়ে একটা এক্সাম্পল দেওয়া হয়, কি যে একটা স্থির বাসে একজন আরোহী দাঁড়িয়ে আছে, এই অবস্থায় হঠাৎ করে বাসটা চলতে শুরু করলে আরোহী পেছনের দিকে হেলে পড়ে। এর পেছনেও কারণ হচ্ছে স্থিতিজাড্য। কীভাবে এটাকে এক্সপ্লেন করা হয়, কি যে মুহূর্তে সে দাঁড়িয়েছিল তার মধ্যে একটা স্থিতিজাড্য ধর্ম পুরো দেহতেই বজায় ছিল। এখন বাসটা যখন মুভ করতে শুরু করেছে, বাসের সঙ্গে ব্যক্তির পাটা যেহেতু সংযুক্ত আছে, সেই কারণে বাসের সঙ্গে সঙ্গে পাটা সামনে এগিয়ে গেল, কিন্তু ওপরের অংশ অর্থাৎ মাথার দিকের অংশটা স্থিতিজাড্য ধর্ম বজায় রাখার জন্য সে স্থিরই থাকার চেষ্টা করলো। এদিকে পা এগিয়ে গেল, ওপরের অংশটা এগিয়ে যেতে পারলো না, ফলে সে পেছনের দিকে হেলে পড়লো। এই দুটোই হলো। এরকম অনেক এক্সাম্পল আছে, তোমরা বই থেকে এক্সাম্পলগুলো অবশ্যই একটু দেখে নেবে। সিমিলার ওয়েতে গতিজাড্যের এক্সাম্পল আছে, যে গতিশীল বস্তু সত্যিই গতিশীল থাকতে চায়, ওই বাসের আরোহী দিয়েই বোঝানো যেতে পারে। এটা কি, একজন গতিশীল বাসের মধ্যে অর্থাৎ চলন্ত বাসে একজন আরোহী দাঁড়িয়ে আছে, এই অবস্থায় যদি বাসটা হঠাৎ করে ব্রেক করে থেমে যায়, তখন কি হয়, বাসের যে আরোহী তারা সামনের দিকে ঝুঁকে পড়ে। এর পেছনেও সেই একই কারণ, যে যখন বাসটা গতিশীল ছিল, বাসের সঙ্গে থাকা ব্যক্তিটাও গতিশীল থাকার ফলে তার মধ্যে একটা গতিজাড্য ধর্ম সৃষ্টি হয়েছে। এইবার যখন বাস থেমে গেল, তখন বাসের সঙ্গে সংলগ্ন পাটাও থেমে গেল, কিন্তু ওপরের মাথার দিকের অংশটা গতিজাড্য ধর্ম বজায় রাখার জন্য সে কিছুটা সামনে এগিয়ে গেছে, ফলে মাথাটা সামনের দিকে ঝুঁকে পড়ে। এই এক্সাম্পলগুলো তোমরা ক্লাস 9-এ পড়েছো, নিশ্চয়ই তোমাদের আবার পুরনো পড়া মনে পড়ে যাচ্ছে, তোমরা আরেকবার এগুলো একটু দেখে নেবে। হ্যাঁ, এইটা গেল হচ্ছে জাড্য ধর্ম। এবার আমরা বলের সংজ্ঞা বা বলের ধারণাটাও পেতে পারি। দেখো, আমরা বলের ধারণা, আমি আরেকবার প্রথম সূত্রটা বলে নিই, তাহলেই তোমাদের বলের ধারণাটা বুঝতে সুবিধা হবে। বলের সংজ্ঞায় কি, প্রথম সূত্রে বলা হয়েছে কি, যে কোনো বস্তুকে বাহ্যিক বল না দিলে তার গতীয় ধর্মের পরিবর্তন হয় না, অর্থাৎ স্থির বস্তু স্থিরই থেকে যায়, গতিশীল বস্তু সমবেগে একই দিকে গতিশীল থাকে। এই যে বাহ্যিক বলের কথাটা বললাম, হ্যাঁ, এটা কি করছে, এটা বস্তুর গতীয় ধর্মকে পরিবর্তন করছে বা করার চেষ্টা করছে। মানেটা কি, বাহ্যিক বলের সাহায্যে স্থির বস্তুকে তুমি গতিশীল করতে চাইছো, আবার গতিশীল বস্তুকে স্থির করার চেষ্টা করছো। তার মানে বল হচ্ছে এমন একটি প্রভাবক যে একটা বস্তুর গতি অবস্থাকে পরিবর্তন করে অথবা পরিবর্তনের চেষ্টা করে। এটা প্রথম সূত্র থেকে আমরা বুঝতে পারছি। তো এইটাই হচ্ছে বলের সংজ্ঞা। আমরা হোয়াট ডু মিন বাই ফোর্স, আমাকে যদি কেউ বলা হয় তুমি বল বলতে কি বোঝো, তাহলে আমরা সেটাই বলবো যে বল এমন একটি প্রভাবক যে একটা বস্তুর গতি অবস্থা পরিবর্তনের চেষ্টা করে বা পরিবর্তন করে। অর্থাৎ তুমি এটুকু বললেই কিন্তু এনাফ, কারণ গতি অবস্থা পরিবর্তনের চেষ্টা করে বা পরিবর্তন করে মানেই দাঁড়াচ্ছে এটা যে সে স্থির বস্তুকে গতিশীল করার চেষ্টা করছে বা গতিশীল বস্তুকে স্থির করার চেষ্টা করছে বা গতিশীল বস্তুর গতিবেগের দিক পরিবর্তনের চেষ্টা করছে। প্রত্যেকটাই কিন্তু তার গতি অবস্থা পরিবর্তনের চেষ্টাকেই বোঝানো হচ্ছে। এই যে প্রভাবক এটা করছে সেটাই হচ্ছে বল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকবার সংজ্ঞাটা বলে দিই, যে বল হচ্ছে এমন একটি প্রভাবক যা কোনো বস্তুর গতি অবস্থাকে পরিবর্তন করে বা পরিবর্তনের চেষ্টা করে।
ওকে, এই হচ্ছে বলের সংজ্ঞা। এই দুটো জিনিস জানতে পারি। এর সঙ্গে আমরা আরও একটা জিনিস এক্সট্রা করে, যেটা তোমরা ক্লাস 9-এ জানোনি, এই যে আমরা বস্তুর গতি অবস্থা এইটা বর্ণনা করার জন্য আমাদের কিন্তু একটা রেফারেন্সের প্রয়োজন হয়। আমি কার রেসপেক্টে আমি গতি অবস্থাটা আলোচনা করছি, এই রেফারেন্সের প্রয়োজন হয়। এটাকে আমরা ফ্রেম অফ রেফারেন্স বলে থাকি, যেটা আমাদের একটু ভালো করে জেনে নিতে হবে। নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। নেক্সট অংশ হচ্ছে নির্দেশতন্ত্র। এটাকে ইংরেজিতে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স। কি সেটা? আমরা এই যে বলছি একটা বস্তু স্থির, একটা বস্তু গতিশীল, এইটা বলতে গেলে আমাকে কিন্তু কোনো না কোনো নির্দেশতন্ত্র, অর্থাৎ কোনো না কোনো অবস্থার সাপেক্ষে এটা আমাকে বলতে হয়। এক্সাম্পল দিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। এই যে আমরা পৃথিবী থেকে সূর্যকে কি দেখতে পাই? কি দেখি না, সূর্য পূর্ব দিকে সকালবেলায় উদয় হয়ে সারাদিন ধরে পৃথিবীর চারিদিকে ঘুরে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। এটা কিন্তু আমরা সত্যি সত্যি দেখতে পাচ্ছি, কিন্তু বাস্তবটা কি এটা? তা কিন্তু নয়, বাস্তব উল্টো। আমরা পৃথিবীকে স্থির দেখছি কিন্তু পৃথিবী ঘুরছে, আর সূর্যকে গতিশীল দেখছি, সূর্য স্থির আছে। এখন এই যে আমরা দেখছি, এটার কারণটাই হচ্ছে নির্দেশতন্ত্র। কি আমরা পৃথিবী থেকে দাঁড়িয়ে দেখছি, তাহলে আমাদের নির্দেশতন্ত্রটা হচ্ছে পৃথিবী। যে পৃথিবী নিজে ঘুরছে বলেই পৃথিবী এত বড় আমাদের রেসপেক্টে যে পৃথিবীর ঘূর্ণনটা আমরা বুঝতে পারছি না, কিন্তু তার রেসপেক্টে মনে হচ্ছে সূর্যটা ঘুরছে। বা এর থেকে ভালো এক্সাম্পল, এটা না বলে আরেকটা এক্সাম্পল বলি। ধরো তুমি ট্রেনে করে বা কোনো একটা গাড়িতে করে তুমি কোনো জায়গায় ট্রাভেল করছো, তখন তুমি সেই গাড়ি থেকে বা ট্রেন থেকে বাইরের গাছপালাগুলোর দিকে যদি তাকাও, কি দেখবে যে গাছপালাগুলো যেন সবাই পিছনের দিকে সরে যাচ্ছে। অর্থাৎ তুমি কিন্তু মনে করছো, তুমি কিন্তু ফিল করছো যেন গাছগুলো মুভ করছে, কিন্তু বাস্তবটা কিন্তু সেটা নয়। কেন এটা হচ্ছে? কারণ তুমি যে নির্দেশতন্ত্রটাকে এই মুহূর্তে ব্যবহার করছো সেটা হচ্ছে ট্রেন। ট্রেনের রেসপেক্টে সত্যি সত্যি গাছগুলোকে তোমার গতিশীল মনে হচ্ছে। তোমরা ভেক্টর ক্যালকুলেশনে আপেক্ষিক বেগের ধারণা তোমরা পড়েছো, সেইখান থেকে প্রমাণ করে দেওয়া যাবে হ্যাঁ সত্যি গাছগুলো এত বেগে পেছনের দিকে যাচ্ছে। কিন্তু এটা কেন হচ্ছে? কারণ নির্দেশতন্ত্রের রেসপেক্টে তুমি ট্রেনে বসে আছো এবং ট্রেনটা মুভ করছে তাই। তা এই যে তুমি যাও, আবার সেই তুমি যদি একটা গাছকে বাইরে থেকে অবজার্ভ করতে, বাইরে থেকে দেখতে, তাহলে দেখবে সেই গাছটা স্থির আছে। কেন? তখন তুমি নিজে যে জায়গাটায় দাঁড়িয়ে আছো সেই জায়গাটা স্থির আছে, সেই কারণে তার রেসপেক্টে গাছটাকে স্থির মনে হচ্ছে। এই যে তুমি যে যে যার রেসপেক্টে, মানে যে স্থানের বা যে অবস্থানের রেসপেক্টে তুমি অন্য কোনো বস্তুর গতি অবস্থাটাকে বর্ণনা করতে চাইছো, সেই যার রেসপেক্টে তুমি করছো তাকেই বলা হচ্ছে নির্দেশতন্ত্র। মানে ট্রেনে বসে যখন করেছো ট্রেনটা হচ্ছে নির্দেশতন্ত্র, বাইরে বসে যখন করছো বাইরেটা হচ্ছে নির্দেশতন্ত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে আবার বলে দিই, নির্দেশতন্ত্র কি না, একটা বস্তুর গতি অবস্থা বর্ণনা করার জন্য যে অবস্থানের সাপেক্ষে আমরা বর্ণনা করি সেই অবস্থানটাই হচ্ছে নির্দেশতন্ত্র। এবার এই নির্দেশতন্ত্রের দুটো ভাগ আছে, ফ্রেম অফ রেফারেন্সের দুটো ভাগ আছে। একটাকে আমরা বলি জড়ত্বীয় বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আরেকটা হচ্ছে অজড়ত্বীয়। খুব ভালো করে বুঝবে এটা, হ্যাঁ। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। জড়ত্বীয় মানে হচ্ছে যে আমি যে অবস্থানের সাপেক্ষে মেজারমেন্ট করছি, এক্সপ্লেন করছি অন্য কোনো বস্তুর গতি, সেইটা যদি নিজে স্থির থাকে অথবা সমবেগে গতিশীল হয়, তাহলে আমরা বলবো যে নির্দেশতন্ত্রটা জড়ত্বীয়। অর্থাৎ আরেকবার বলছি, যে নির্দেশতন্ত্র নিজে স্থির আছে বা সমবেগে গতিশীল আছে সেই নির্দেশতন্ত্রকে আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলবো। হ্যাঁ, যেমন আমি দাঁড়িয়ে আছি, এই অবস্থায় আমি অন্য কোনো বস্তু, মানে আমার পাশ দিয়ে একটা গাড়ি গেল, তার স্পিডোমিটার ইউজ করে তার স্পিডটা মেজারমেন্ট করার চেষ্টা করছি, বা অন্য কোনো বস্তুর গতি আলোচনা করার চেষ্টা করছি, তখন যেহেতু আমি রেস্টে আছি তাহলে আমি নিজেকে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলবো। বা সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রেও সে জড়ত্বীয় নির্দেশতন্ত্র হিসেবে কাজ করবে। তাহলে এই যে দুটো এক্সাম্পলের কথা বললাম, দুটোতেই দেখো ত্বরণ যে জিনিসটা সেটা শূন্য, অর্থাৎ স্থির বস্তুর ত্বরণ শূন্য হয়, আবার সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ শূন্য হয়। তোমরা
কাইনেমেটিক্স বা হচ্ছে ওই একমাত্রিক গতি বলে যে অধ্যায়টা তোমরা পড়ে ফেলেছো অলরেডি, সেই অধ্যায়ে তোমরা জানো যে যে বস্তু স্থির আছে বা সমবেগে গতিশীল আছে তার ত্বরণ থাকে না। তাহলে স্থির বস্তু বা গতিশীল বস্তু, সমবেগে গতিশীল বস্তু ত্বরণ শূন্য, এবং তাদেরকে আমি জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলছি। তাহলে আমি যদি এতগুলো কথাকে শর্টের মাধ্যমে বলতে চাই যে জড়ত্বীয় নির্দেশতন্ত্র হচ্ছে সেই নির্দেশতন্ত্র যে নির্দেশতন্ত্রের ত্বরণ শূন্য। তার মানেই তো ত্বরণ শূন্য বলেই তো আমরা বলতে পারছি যে সে নিজে হয় স্থির নতুবা বা সমবেগে গতিশীল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কারা জড়ত্বীয় নির্দেশতন্ত্র হবে। আচ্ছা, এইবারে আসি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। অজড়ত্বীয় নির্দেশতন্ত্র হচ্ছে সেই সমস্ত নির্দেশতন্ত্র যেখানে বস্তুর মানে যে নির্দেশতন্ত্রের একটা ত্বরণ থাকে। অর্থাৎ কোনো নির্দেশতন্ত্র যদি ত্বরণের মানে একটা নির্দিষ্ট ত্বরণের সঙ্গে গতিশীল হয় তাকে আমরা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলি। অর্থাৎ এখানে a not equal to 0। এর এক্সাম্পল কি হতে পারে? ওই যে ট্রেনে বসার উদাহরণটা দিয়েছিলাম। ট্রেন একটা ত্বরণ নিয়ে মুভ করছে, তখন আমরা ট্রেনটাকে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলবো। হ্যাঁ, এবার এই দুটোর মধ্যে কেন আমরা এই দুটো পড়ছি, এটা পড়ার পেছনে একটা কারণ আছে। এই জড়ত্বীয় নির্দেশতন্ত্রে আমরা নিউটনের সূত্রকে সরাসরি অ্যাপ্লাই করতে পারি, কিন্তু অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে গেলে সেই সূত্রটাকে নিউটনের যে গতিসূত্রর যে সমীকরণ, অর্থাৎ F = ma, সেই সমীকরণ দিয়ে লেখা যায় না। এর পেছনে একটা কারণ আছে, তোমরা আরও একটু স্টাডি করলে বুঝতে পারবে। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে কতগুলো এমন ফোর্সের উদ্ভব হয় যে ফোর্সগুলো বাস্তবে নেই, যাদেরকে আমরা বলি সিউডো ফোর্স, বা এর বাংলা টার্মটা হচ্ছে অলিক বল। হ্যাঁ, সেই অলিক বলটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে সৃষ্টি হয় বলে আমরা নিউটনের সূত্রটাকে বা সমীকরণটাকে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে অ্যাপ্লাই করতে পারি না। এইটাই হচ্ছে জড়ত্বীয় এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের মধ্যে ফারাক। ওকে, আচ্ছা, এবার আমরা এই অংশটুকু পড়ার পর আমরা দ্বিতীয় সূত্রের আলোচনাটা একটু করে নেব। দেখো, দ্বিতীয় সূত্রের আলোচনায় আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমেই দ্বিতীয় সূত্র থেকে আমরা কি কি জানি। 1 নম্বর, দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্র থেকে যে জিনিসগুলো জানলাম সেগুলো আলোচনা করলাম। দ্বিতীয় সূত্র থেকে আমরা মূলত যেটা জানি, দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রের গাণিত মানে বিবৃতিটা কি, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ ভরবেগের যে পরিবর্তন, সেটা যে পরিবর্তনের হার, সেটা হচ্ছে তোমার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভরবেগের পরিবর্তন সেদিকেই হবে, প্রযুক্ত বল সেদিকেই হবে যেদিকে ভরবেগের পরিবর্তন হয়। এইটা হচ্ছে দ্বিতীয় সূত্র। মানে একটা বস্তুর ভরবেগের, তোমরা ভরবেগ সম্পর্কে নিশ্চয়ই জানো, ক্লাস 9-এ পড়েছো। ভর ইন্টু বেগের সমন্বয়ে যে ধর্মটা তৈরি হয়, তো এই ভরবেগের পরিবর্তন যেদিকে হয় প্রযুক্ত বলটাও সেদিকেই ক্রিয়াশীল হয়। এবং কি বলা হচ্ছে, ভরবেগের পরিবর্তনের হারটাই হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। এইটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আমরা এটাকে গাণিতিকভাবে যদি লিখতে চাই, দ্বিতীয় গতিসূত্র থেকে অ্যাকচুয়ালি আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে বলের পরিমাপ। একটা বস্তুতে আমরা কি পরিমাণ বল প্রয়োগ করলে তার কত পরিমাণ ভরবেগের পরিবর্তন হবে, সেইটা কিন্তু আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে জানতে পারি। কীরকম ব্যাপারটা, ধরো এরকম যে একটা m ভরের বস্তু, তার প্রাথমিক বেগ u ছিল, আফটার টাইম t তার বেগ হয়ে গেল v, টাইমটা হলো t। তাহলে দ্বিতীয় সূত্র অনুসারে যেটা বলা হচ্ছে, f ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, মানে f সমানুপাতিক, হ্যাঁ, ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তন কত? ফার্স্টে ছিল m × u, পরে হলো m × v। ভর তো আর পাল্টে যায় না, ভর ইন্টু বেগ মানে ভরবেগ। তাহলে অন্তিম ভরবেগ যেটা mv মাইনাস প্রাথমিক ভরবেগ mu, এটা হলো ভরবেগের পরিবর্তন। কিন্তু আমাদের সূত্রে বলা হয়েছে ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, মানে হার মানেই হচ্ছে টাইম দিয়ে ভাগ করতে হবে। সো mv মাইনাস mu ডিভাইডেড বাই t ইজ প্রপোর্শনাল টু f। এইটাই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এইখান থেকে আমরা একটা
কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি কে, আর এখান থেকে যদি এম কমন নিই ব্র্যাকেটে পড়ে থাকছে দেখো ভি মাইনাস ইউ বাই টি, এবং এটা তোমরা খুব চেনো, ভি মাইনাস ইউ বাই টি বেগের পরিবর্তন বাই সময়, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা ত্বরণ বলি। বেগের পরিবর্তন বাই সময় মানেই হচ্ছে ত্বরণ, অর্থাৎ এফ ইকুয়াল টু যেটা দাঁড়ালো কে ইন্টু এম এ। আমরা প্রমাণ করে দিতে পারি যে কে ইকুয়াল টু সবসময় 1 হয়। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এফ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ, অর্থাৎ প্রযুক্ত বল হচ্ছে, এটা এটা কি বলবো, মেকানিক্সের একটা বেসিক ইকুয়েশন ফিজিক্সের, এফ ইকুয়ালস টু এম এ। তা এম হচ্ছে ভর আর এ হচ্ছে ত্বরণ, এইটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, যেখান থেকে আমরা প্রযুক্ত বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ আমরা বলের পরিমাপটা করে ফেলতে পাচ্ছি। ওকে, তা এইখান থেকে একটা জিনিসও তোমরা দেখতে পারো, যে একটা জিনিসও তোমরা প্রমাণ করতে পারো, যদি কোনো বস্তুর উপর এফটা 0 হয়, প্রযুক্ত বল যদি 0 হয়, এটা সবসময় মনে রাখবে তার ত্বরণ এ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ বল না থাকলে কোনো বস্তুর ত্বরণ থাকে না। দেখো এটাই তো প্রথম সূত্র, ত্বরণ থাকে না মানে কি, ত্বরণ থাকে না মানে বেগের পরিবর্তন হয় না। প্রথম সূত্রতে এটাই বলা হয়েছিল যে কোনো বস্তুর ওপর বাহ্যিক বল না থাকলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে, তার মানে তো বেগের পরিবর্তন হবে না, অর্থাৎ ত্বরণ 0, তার মানে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু 0, অর্থাৎ এইখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু ইউ, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হয়নি, এটাই তো প্রথম সূত্র। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে বলের পরিমাপ করে ফেললাম, এবং স্পেশাল কেস হিসেবে, এটা স্পেশাল কেস হিসেবে তোমরা রাখতে পারো যে কোনো বস্তুতে প্রযুক্ত বল না হলে তাহলে ত্বরণ 0 হয়, দ্যাট মিন বেগের পরিবর্তন হয় না, যেটাকে আমরা প্রথম সূত্র বলি, অর্থাৎ আমরা দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রেও কিন্তু চলে আসতে পারলাম। ওকে, আচ্ছা, আর যেটা এখান থেকে জানবো সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র অনুযায়ী যে এফ ইকুয়ালস টু এম এ, এইটা দিয়ে আমরা বলের বিভিন্ন একক যেগুলো সেগুলো একটু জেনে নেব। তোমরা এটা করেছো, আরও একবার একটুখানি কাজে লাগবে, একটু এটা করে নিতে পারো। বলের যে বিভিন্ন এককগুলো সেটা হচ্ছে কি, আমরা এফ ইকুয়ালস টু এম এ এই সম্পর্ক থেকে সিজিএস একক, যেটা সিজিএস একক, আমরা সিজিএস একককে ডাইন বলি, ডাইন, হ্যাঁ, বলের একক ডাইন ইকুয়াল টু, দেখো এইটা থেকে দেখে তুমি লিখতে পারো সিজিএস এর ভরের একক গ্রাম ইন্টু ত্বরণের একক সেমি পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ডাইন মানেই হচ্ছে সেমি পার সেকেন্ড স্কোয়ার। হাউ ক্যান ইউ ডিফাইন 1 ডাইন? দেখো তুমি এখানে যদি 1 ডাইন আনতে চাও তাহলে ভরটাকে 1 গ্রাম নিতে হবে, আর ত্বরণটাকে অ্যাক্সিলারেশনটাকে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার নিতে হবে, তবে এখানে 1 ডাইন আছে, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। তাহলে 1 ডাইন অফ ফোর্স মানে কি না, 1 গ্রাম ভরের বস্তুতে যে বল প্রয়োগ করলে বস্তুতে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে আমি 1 ডাইন বল বলতে পারছি। সিমিলারলি এসআই এককটা হচ্ছে, তোমরা 9-এ করেছো, তাও আরেকবার বলে দিই, 1 নিউটন ইকুয়াল টু, দেখো এইটা দেখে লিখতে পারো 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 1 কেজি ভরের বস্তুতে যে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 নিউটন বলা হচ্ছে। এবং এদের মধ্যে যে রিলেশনটা সেইটাও কিন্তু তোমরা এখান থেকে বের করে নিতে পারো। সেটা কি না, আমরা হচ্ছে নিউটন ও ডাইনের সম্পর্ক আমরা জানি যে 1 নিউটন, এটাকে একটু লিখে নাও, 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নাও তোমাকে সিজিএসে যেতে হবে, তাহলে অর্থাৎ কিলোগ্রামকে তোমাকে গ্রামে নিয়ে যেতে হবে, 1 কেজি মানে 1000 গ্রাম ইন্টু 1 মিটার মানে 100 সেমি, আর পার সেকেন্ড স্কোয়ার তো একই থেকে যায়। দেখো 1000 ইন্টু 100 গুণ করলে 10⁵ গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ কল্ড ডাইন। দেখো গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার মানেই ডাইন, তার মানে 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। এইটা তোমরা আগেও জানতে, আরও একবার এখানটায় আমাদের জানিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এইটা হলো নিউটনের দ্বিতীয় সূত্রের আলোচনা। এবার দ্বিতীয় সূত্র অনুসারে দেখবে বইয়েতে, বেশিরভাগ বইয়েতে এটা করে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা বস্তুর ওজন কি করে মাপবো? দেখো ওজনটা আমরা মাপতে পারি। ওজন মানে হচ্ছে, ওজন হচ্ছে এক ধরনের বল, যে বল দিয়ে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানে। অর্থাৎ তুমি ধরো এটা যদি পৃথিবী হয়, তাহলে এখানে যদি একটা এম ভরের বস্তু থাকে, তাকে জি ত্বরণ দিয়ে টানে, আমরা সবসময় জানি অভিকর্ষীয় ত্বরণ জি। তাহলে তার উপর যে বলটা এফ ইকুয়াল টু এম এ, যেটা আমরা লিখে অভ্যস্ত, সেটা এফ ইকুয়াল টু এম ইন্টু এর জায়গায় জি হয়ে যাবে, মানে ত্বরণটা সেক্ষেত্রে অভিকর্ষীয় ত্বরণ, এবং এইটাকে আমরা ডাব্লু দিয়ে ডিনোট করি, অর্থাৎ এম জি ইকুয়াল টু ডাব্লু, দ্যাট ইজ ওয়েট অফ এ বডি। এম ভরের কোনো বস্তুর ওজন হচ্ছে এম ইন্টু জি। এটা খুব সিম্পল একটা ব্যাপার।
নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে, যেটা একদম নতুন শিখবো, বলের ঘাত কি আর ঘাত বল কি। এই টপিকটা আমাকে একেবারে নতুন টপিক শেখাতে হবে, একটু তোমরা একটু ভালো করে খেয়াল করো। হোয়াট টু মিন বাই ইম্পালস অফ ফোর্স অ্যান্ড ইম্পালসিভ ফোর্স। বলের ঘাত, ইংরেজি বলা ইম্পালস অফ ফোর্স। দেখো বলের ঘাত কি না, একটা বস্তুতে যদি একটা বল কিছু সময় ধরে কাজ করে, তাহলে এই প্রযুক্ত বল এবং যে সময় ধরে বলটা ক্রিয়াশীল ছিল সেই সময়, এই দুয়ের গুণফলটাকে আমরা বলের ঘাত বলি। আবার বলছি, বলের ঘাত ইকুয়াল টু হচ্ছে প্রযুক্ত বল ইন্টু বলের ক্রিয়াকাল। মানেটা হচ্ছে, ক্রিয়াকালটা কি মানে কতক্ষণ ধরে প্রযুক্ত বলটা ক্রিয়াশীল ছিল, সেইটাকে আমরা বলছি বলের ক্রিয়াকাল। অর্থাৎ একটা বস্তুতে এফ বল প্রযুক্ত হয় যদি টি সময় ধরে, তাহলে প্রযুক্ত বল এবং সময়ের গুণফলটাই হচ্ছে বলের ঘাত। একটা নতুন টার্ম তোমরা পেলে এখানে, বলের ঘাত ইকুয়াল টু প্রযুক্ত বল ইন্টু সময়। এবং আমরা এখান থেকে প্রমাণ করে দেব যে বলের ঘাতটা বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান হচ্ছে। কি করে? দেখো, আমরা একটু আগে শিখেছি এফ ইকুয়াল টু এম এ ইন্টু টি। আচ্ছা, এম ইন্টু এ মানে কি? ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে এ, ইন্টু এটা হচ্ছে এইটি। দেখো এইটি কেটে গেল, ইকুয়ালস টু তাহলে কি থেকে গেল? এম ভি মাইনাস এম ইউ। তার মানে দেখো আলটিমেটলি আমরা কি প্রমাণ করলাম? বলের ঘাত এম ভি মাইনাস এম ইউ মানে কি? অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনই হচ্ছে বলের ঘাতের সঙ্গে সমান হয়। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমরা একটু জেনে নেব, বলের ঘাতের একক ও মাত্রা। দেখো তোমরা একটুখানি দেখে নাও, এই যে বলের ঘাতের যে গাণিতিক রূপ, এফ বলের ঘাত ইকুয়াল টু এফ ইন্টু টি, এখান থেকেই তোমরা করে নিতে পারো। সিজিএস এককটা হবে নিউটন, মানে বলের একক ইন্টু সময়ের একক, নিউটন সেকেন্ড, এটা এসআই একক। আর সিজিএস একক, বলের একক হচ্ছে ডাইন ইন্টু সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এর কতগুলো এক্সাম্পল তোমরা নিতে পারো। যে বলের ঘাত, ধরো একটা বস্তুতে একটা বল অনেকক্ষণ ধরে কার্য করে, যেমন ধরো তুমি হাতুড়ি দিয়ে কোনো কিছুকে আঘাত করা হচ্ছে, হাতুড়িটা যার উপর ফেলা হলো, যার উপর আঘাত করা হলো, কত সময় ধরে আঘাত করা হলো সেটা তোমার আগে বের করতে হবে, আর তার সাথে বলটা গুণ করে দিতে হবে, তাহলে বলের ঘাত তুমি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, বা কোনো কিছুতে প্রেস করা হচ্ছে, প্রেস করার সময়ও আমরা যেটা ওই হাইড্রোলিক প্রেস বলে একটা জিনিস পাওয়া যায়, হাইড্রোলিক প্রেসে একটা জিনিসকে প্রেস করে ফোর্স দেওয়া হয়, সেই ফোর্স ইন্টু টাইম ইকুয়ালস টু বলের ঘাতে। প্রচুর এক্সাম্পল তোমরা দৈনন্দিন জীবনে পেয়ে যাবে। নেক্সট আমরা যেটা করব, ঘাত বল। নেক্সট নামটা অনেকটা একরকম হলেও সম্পূর্ণ ডিফারেন্ট দুটো কোয়ান্টিটি। এটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। হ্যাঁ, এটাও দেখো বলের ঘাত কিন্তু কোনো বল নয়, বল ইন্টু সময়, কিন্তু ঘাত বল হচ্ছে এক ধরনের বল। অর্থাৎ দিস ইজ এ ওয়ান কাইন্ড অফ ফোর্স, মানে একটা নির্দিষ্ট ধরনের বল। কোন বলটাকে আমরা ঘাত বল বলবো? যে যদি এমন হয় যে একটা বল বৃহৎ মানে খুব বড় মানের বল খুব অল্প সময় ধরে কার্যকারী হয়েছে, ক্রিয়াকালটা খুব ছোট, তখন সেই বলটাকেই আমরা বলি ঘাত বল। দ্যাট মিন দিস ইজ এ ফোর্স, একটি বল, যে বলটা খুব ক্ষুদ্র সময় ধরে কার্যকরী হয় এবং বলটার মানটা বৃহৎ। এক্সাম্পলগুলো বললে আরো পরিষ্কার বুঝতে পারবে। একটা ফুটবল, তার উপর কেউ কিক করলো, সেই কিক করার সময়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো খুব ছোট, তাহলে এই কিক যে করা হলো সেটা একটা বলের ঘাত। বা ধরো একটা হাতুড়ি দিয়ে একটা পেরেককে কোনো দেওয়ালে বা কোনো কাঠে ঢোকানোর চেষ্টা করছে, আমরা হাতুড়িটা দিয়ে যখন আঘাত করি নিশ্চয়ই অনেকক্ষণ ধরে পেরেকের ওপর আঘাত করি না,
এক একটা আঘাতে মানে 1 সেকেন্ডেরও অনেক কম সময় দিয়ে আমরা আঘাতটা করি। এই যে বৃহৎ মানের বলগুলো খুব অল্প সময় ধরে কার্যকরী হচ্ছে, এই বলগুলোকে আমরা বলছি ঘাত বল। ক্লিয়ারলি ঘাত বল এক ধরনের বল, তাহলে একক বা মাত্রা পুরোপুরি বলের সাথে সমান হয়ে যাবে, তাহলে একক এসআই একক হয়ে যাবে নিউটন, আর সিজিএস একক হয়ে যাবে ডাইন। কারণ দিস ইজ আ ফোর্স, এটা ওয়ান টাইপ অফ ফোর্স, এটা নিয়ে কোনো ডাউট নেই। এইটাই হচ্ছে তোমার ঘাত বল। এরপর আমরা আজকে ফাইনালি যেটা শিখবো সেটা হচ্ছে বলের ঘাতের সঙ্গে ঘাত বলের যে পার্থক্য। হ্যাঁ, তোমরা নিজেরাও বুঝতে পারছো যে বলের ঘাত কিন্তু ভরবেগের পরিবর্তনের সমান। একটু আগে দেখলাম ফিজিক্যালি যদি আমরা বলি এটা কিন্তু ভরবেগের পরিবর্তনের সমান, বাট ঘাত বল হচ্ছে সত্যি সত্যি একটা বল, বৃহৎ মানের বল, অল্প সময় ধরে কাজ করছে। এর একক হবে নিউটন সেকেন্ড, ডাইন সেকেন্ড ইত্যাদি। এর একক শুধু নিউটন বা ডাইন, মাত্রাও আলাদা হবে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 3টে পার্থক্য আমি বলে দিলাম, তোমরা এই পার্থক্যটা একবার পড়ে নেবে। আজকে আমি এই অবধি ক্লাস করলাম। আমি চেষ্টা করব এই নিউটনের গতিসূত্রটা আরও একটা ক্লাসের মাধ্যমে আরেকটা ক্লাস নিয়ে এই চ্যাপ্টারটাকে শেষ করে দেওয়া। ভালো থাকবে সবাই এবং অবশ্যই পড়াশোনা করবে।